কাজে বলা যায় আজ ব্যক্তিবর্গ আজকের এই আনন্দ আয়োজনে আমাদের সাথে সামিল হয়ে নওগাঁ ইউনিভার্সিটি আর বগুড়া ইউনিভার্সিটি যেহেতু খুব কাছাকাছি, আমার মনে হয় নওগাঁ ইউনিভার্সিটির সেই কনসেপ্টে দেওয়ার প্রয়োজন রয়েছে। বিলটি আবার পুনর্বিন্যাস করতে হবে বলে আমি ভাবছি। কেন ভাবছি? একটি লোকাল এরিয়াতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেই লোকাল এরিয়ার ডিমান্ডগুলো দেখতে হয়। যেমন আজকে আসার পর থেকেই আমের ভ্যারাইটি সম্বন্ধে কথা শুনলাম, কিন্তু যখন ডিসি সাহেবের বাংলোতে বসলাম তখন সুন্দর এক গ্লাস শরবত দিলেন, ভাবলাম মিষ্টি আমের শরবতটা খেয়েই নেই না কেন, যদিও আমার ডায়াবেটিস, কিন্তু মুখে দিয়ে দেখলাম ফুল অফ কেমিক্যালস। এখন আমাদের যে কোনো স্টোরে গিয়ে দেখবেন ফুল অফ কেমিক্যালস থিংস পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু পাচ্ছি না রিয়েল ফ্রুট জুস। সেই জন্য এই বিশ্ববিদ্যালয়ে ফুড অ্যান্ড টেকনোলজির প্রয়োজন রয়েছে, প্রিজার্ভেশন টেকনোলজির প্রয়োজন রয়েছে। এমন হতে পারে নওগাঁ এমন একটি সুন্দর জায়গা, এখানে ফসলে ভরপুর, মানুষরা কৃষিবিদ, তো সেই জায়গায় তো একটি স্কুল অফ এগ্রিকালচারের প্রয়োজন হতে পারে। বাট আমরা স্কুল অফ এগ্রিকালচারের কথা বলছি, আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটির কথা বলছি না। সেই কনসেপ্টেই বগুড়া বিশ্ববিদ্যালয়তে দেওয়া হয়েছিল যে যা প্রয়োজন হবে। আগে ছিল কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বেরিয়ে এসে আপনি সকল অনুষদ খুলতে পারেন, বিজনেস খুলতে পারেন, সোশ্যাল সায়েন্স খুলতে পারেন, মেডিকেল সায়েন্স খুলতে পারেন, নার্সিং খুলতে পারেন। তো এই ধরনের একটি কনসেপ্ট নিয়ে এই বগুড়া বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আমাদের দেশে আরও বেশি প্রয়োজন রয়েছে টেকনোলজি। যে টেকনোলজি না হলে আমরা সত্যিকার অর্থে মানব সম্পদকে, দক্ষ মানব সম্পদে কাজে লাগাতে পারবো না। আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া জ্ঞাপন করতে হলো আশরাফুল মুখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আমাদের মস্তিষ্কে যে ব্রেইন দিয়েছে, নিশ্চয়ই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর ইউকে আর সৌদি আরব সব জায়গায় একই ব্রেইন দিয়েছে। But we don't explore our brain. That's the problem. আরেকটা জিনিস আমরা দেখতে পাই, intellectual property doesn't depend on the natural resource. Natural resource না থাকলেও পৃথিবীতে অনেক জাতি উন্নত হতে পারে, সেটা আমরা জানি। We have a very bright example in Japan. আজকে আমাদের দেশে ইকোনমিক্যাল লাইফলাইন হচ্ছে আমাদের এক্সপেট্রিয়েট। তাহলে আমাদের এক্সপেট্রিয়েট থেকে আরো বেশি আর্নিং করা, we need technical and vocational education and training. That is another important subject. এটাকে আমরা টাবুস করে নিয়েছি, we must return from there. ধরুন আজকালকের দিনে দেখতে পাওয়া যাচ্ছে মাদ্রাসায় স্টুডেন্ট মাইগ্রেটেড হচ্ছে বেশি, আবার যেদিকে যাচ্ছে সেদিকে গেলে তো আবার অন্য সময় চলে যাচ্ছে। হাউ লেট মি গো ইট, বিকজ ওনারা তো বসেই আছেন, কিছু না কিছু যেন বলি। ওয়েল, মাদ্রাসা এডুকেশন কেন মাইগ্রেট করছে? ভেরি সিম্পল। এবারে এইচএসসি পরীক্ষায় আমি একক প্রশ্ন করেছি, সারা বাংলাদেশে একক প্রশ্ন করেছি, 9টি বোর্ড একক প্রশ্ন করেছে, কিন্তু টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং মাদ্রাসা বোর্ডকে আমি একক প্রশ্ন করতে পারিনি। এখানে আজকালকের দিনে দেখা যায় আমরা সৃজনশীল প্রশ্ন করি, ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্ড আনসার করি, কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্ড আনসারকে এটাকে নন ক্রিয়েটিভিটি, এটাকে ডাইভার্ট করে ফেলে, এটাই দেখছি। যেমন আমি বলছিলাম ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেনটা টাফ হয়েছে এবং 2টি প্রশ্ন ভুল হয়েছে। বস্তুত কিন্তু 2টি প্রশ্ন তেমন কোনো ভুল হয়নি, বাট ভুল বলে সবাই বলছে। এবং প্রশ্নটা যিনি করেছেন তিনি যারা থিওরি পড়েছেন তারা প্রশ্ন ঠিকই পাচ্ছেন। ইন দিস কেস আমি বললাম যে কোশ্চেন যারা তৈরি করেন, মডারেট করেন, তাদেরকে 2 বছর জন্য ট্রেনিং দিতে হয়, দেওয়ার পরে তাদেরকে তৈরি করে তারপর কোশ্চেন করতে পাঠানো হয়। আমরা সেই 4 মাস, আমরা তো 2 বছরের জন্য নতুন মডারেটর, নতুন কোশ্চেনের সেট করিনি, আমরা করব। এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে
সুষ্ঠুভাবে হয়েছে, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে। অতএব আমরা এই মডারেশন কোশ্চেন আনসার এগুলি আমরা করব, কোশ্চেন আমরা করব। এটাকে ইন্টারপ্রেট করলো, ও 2 বছর আগে এসএসসি কোশ্চেন হয়েছে, এইটা নিয়ে ট্রল শুরু হলো। আমি বলেছি 2 বছর লাগে ট্রেনিং করতে। যেমন সিটি কলেজ থেকে এক মেয়ে বারবার আমার পিওকে কল করছে, স্যার একটু কথা বলতে দেন না। তো ভাবলাম বাচ্চা মেয়ে কল করেছে, বৃষ্টিতে ভিজে এসে পরীক্ষাটা, আবার জিজ্ঞেস করল স্যার পরীক্ষাটা পেছানো যেত না? বললাম দেখো, পরীক্ষাটা আমরা নেই, জনপ্রশাসন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সকলকে মিলে আমরা পরীক্ষাটা নেই, এটা হুট করে চেঞ্জ করা যায় না। তবে আমি বিকেল 5টা পর্যন্ত মেট্রোলজিস্টের সাথে, ওয়েদারম্যানের সাথে কথা বলেছি, তারা বলেছে কোনো বৃষ্টি হবে না, সেই জন্য আমরা পরীক্ষাটা নিচ্ছি। কিন্তু দেখা গেল সকালবেলা বৃষ্টি হয়েছে। কোথায় হয়েছে? সারা দেশে হালকা বৃষ্টি হয়েছে। কোথায় জলবদ্ধতা হয়েছে? একটি মাত্র সেন্টার, সেটা হলো কুমিল্লা মহিলা কলেজ। এবং আমাদের নিয়ম রয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে ওই এলাকার ইউনো ডিসি তারা ওই কেন্দ্র বন্ধ করবেন কি করবেন না তাদের সিদ্ধান্ত, তারা ইচ্ছা করে বন্ধ করে দিতে পারেন। কারণ আমাদের সেকেন্ড সেট কোশ্চেন রয়েছে, কারণ ঢাকায় বসে সারা বাংলাদেশ তো দেখা যায় না। আমি যখন সকাল 9টায় দেখলাম যে কুমিল্লা মহিলা কলেজ বন্যার জলে ভেসে যাচ্ছে, অর্থাৎ জলবদ্ধতা, তখনই আমি ইমিডিয়েটলি বোর্ডকে বললাম ওখানে যান, পরীক্ষা 1 ঘন্টা পিছিয়ে দেন, কারণ 5 তলা বিল্ডিং ঠিকই আছে, ওদেরকে ওখানে ব্যাঞ্চ দিয়ে হেঁটে উপরে নিয়ে যান, ওখানে পরীক্ষা দেন, 1 ঘন্টা পরে পরীক্ষা নেবেন এবং তাদের আধা ঘন্টা এডিশনাল টাইম দিবেন, যেহেতু তারা অনেকটা সময় নষ্ট হয়েছে। অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষা 3.5 ঘন্টা দিবেন এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছে বাসা থেকে কাপড় এনে সবাইকে সুস্থ করে পরীক্ষা দিবেন। পরীক্ষা বন্ধ করার দায়িত্ব কিন্তু ওই এলাকার অথরিটি করে। সারা বাংলাদেশে এটা হয়েছে, কিন্তু একটি সেন্টার বৃষ্টি হয়েছে, কিন্তু একটি আপনার দ্বিতীয় কোনো সেন্টার দেখাতে পারবেন না। ঢাকা শহরে বৃষ্টি হলে জলবদ্ধতা হয়, এটা একটা কমন টার্মিনোলজি, এটা কোনো নিত্য নতুন ব্যাপার না। সেই জন্যই কিন্তু আমি বারবার বলছিলাম পরীক্ষাগুলোকে আমি এগিয়ে নিয়ে আসবো। ম্যাট্রিক পরীক্ষাগুলো নিয়ে আসতেছি জানুয়ারিতে, ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলো নিয়ে আসছি মার্চে, এইভাবে আমি প্ল্যান ডিজাইন করেছি। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো স্যার বৃষ্টির মধ্যে পরীক্ষা দিলেন আপনাদের? আমি বললাম হ্যাঁ আমি জানি বৃষ্টি হয়েছে, আমি তোমাদের নিয়ে খুব চিন্তিত। সেই সাথে বললাম আমার মেয়ে তানজিদা, ওর মাথায় একটু বৃষ্টির পানি পড়লে জ্বর আসে ফার্মের মুরগির মতো, সেই জন্য আরো বেশি চিন্তা করতেছি তোমাদের কি জ্বর আসে কি না। সেই জন্য আমি খুব উদ্বিগ্ন, যেটা হয়েছে তো হয়েছে, জ্বর আসে কিনা। কিন্তু কি করা যাবে, আমাদের পরীক্ষা তো সকলের সাথে কথা বলে বলতে হয়। সকলেই বলেছে পরীক্ষা নেওয়া যাবে, লক্ষ্মী মা পরীক্ষাটা দিয়ে দাও, মাকে বলো 1 কাপ কফি বানিয়ে দিতে, পড়ার টেবিলে বসে দাও। ইউ সি, শিক্ষার্থীরা তারা এই ধরনের একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে তারা নেগেটিভে নিয়ে গেল। ইউ সি, জাতি যদি এইভাবে অর্থ কানা হয়ে যায় তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। কিভাবে না আমাকে নিয়ে ট্রোল শুরু হলো, এবং যারা ট্রোল করতে শুরু করলো তাদের কেউ পরীক্ষার্থী না। আমি তো ঢাকা শহরে আইডিয়াল কলেজ বা ল্যাবরেটরি স্কুল বা ভিকারুন্নেসা, আমি তো কাউকে দেখিনি আন্দোলন করতে, না কেউ আন্দোলন করতে আসেনি। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কি একটা হ্যাভক সৃষ্টি করলো। ধরুন আজকে জিওগ্রাফি সেকেন্ড পেপার পরীক্ষা চলছে, আমি মিডিয়া ভাইদের বলছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, নাম বলে তাকে পপুলার করতে চাই না, বললো যে জিওগ্রাফি সেকেন্ড পেপার প্রশ্নপত্র আউট হয়ে গিয়েছে। আউট কি হয়েছে? পরীক্ষা তো শেষ হয়ে গেছে, পেয়েছেন? এই যে মিডিয়া মিস ইন্টারপ্রিটেশন করে, এখন মনে হচ্ছে যেন নকল হচ্ছে, প্রশ্নপত্র বেরোচ্ছে, এগুলো না হলেও বানিয়ে বানিয়ে বলতে হবে। If this is the intention to the nation, how could you develop? But
সত্যি বলছি, আমরা এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রোলিং করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না। 2001 সাল থেকে 2006 সাল দেশমাতা বেগম খালেদা জিয়ার সময় এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলাম। আর আজকে তারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের আন্ডারে আমি দায়িত্ব পালন করছি। কি করে আপনারা ভাবতে পারেন যে অন্যায়কে প্রশ্রয় দিতে আমাকে নির্দেশ দেওয়া হবে? নিশ্চয়ই না। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন, লেখাপড়া আমাদের করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে। কিছু কিছু লোক সুন্দর সুন্দর পোস্ট দেন। একজন শিক্ষক, তিনি পোস্ট, তার নামে ডক্টর আছে, তিনি আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন, মন্ত্রী মিলন না। আমার নাম হচ্ছে পরীক্ষা মিলন। ডক্টর সাহেব, আপনি যে পিএইচডি করেছেন বিনা পরীক্ষা নিয়ে করেছেন। আজকের উন্নত বিশ্বে যে নতুন পদ্ধতিতে লেখাপড়া করা হয়, প্রজেক্ট সিস্টেমে করা হয়, পরীক্ষা ছাড়া কি হয়? কি বলতে চাচ্ছেন? শিক্ষার মান উন্নয়ন করতেই হবে, কিন্তু পরীক্ষা পেতে রেখে পরীক্ষা ছাড়া কি সার্টিফিকেট হয়? আমি আজকালকার দিনে দেখতে পাচ্ছি অনেক গুণীজনে এমন সব মন্তব্য করেন বিভ্রান্তকর। মাঝে মাঝে ভাবতে ইচ্ছে হয় যে আসলে বাংলাদেশে এত বেশি পিএইচডি হয়েছে, সেই পিএইচডি গুলো আমাদের খতিয়ে দেখতে হবে।